আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত প্রাসাদটির নাম আহসান মঞ্জিল। ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারের সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এটি নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়, যা শেষ হয় 1872 খ্রিস্টাব্দে। 1906 খ্রিস্টাব্দে এখানে অনুষ্ঠিত হয়েছিল মুসলিম লীগ। ইতিহাস থেকে জানা যায়, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েত উল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন, যা দীর্ঘদিন বাণিজ্য কুঠি হিসাবে ব্যবহৃত এবং পরিচিত ছিল। এরপরে 1830-এ বেগম বাজারে বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করেন, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1859 সালে নওয়াব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেছিলেন। আউটডোর খেলাধুলার পাশাপাশি ঢাকার নওয়াবরা ইনডোর খেলারও যে বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন, প্রাসাদ অভ্যন্তরে এই কক্ষটি তার উদাহরণ। ভাবা যায় সে সময় ইনডোর খেলার কি বিশেষ পৃষ্ঠপোষক ছিল এই প্রাসাদে। কি সুন্দর দৃষ্টিনন্দন টেবিল, ইনডোর খেলার স্থান। সিন্দুক কক্ষ ঢাকার নওয়াবের কোষাগার হিসেবে ব্যবহৃত কক্ষটি তাদের প্রাচুর্যের সাথে সঙ্গীত রেখে সাজানো হয়েছে। বৃহদাকার লোহার সিন্দুক সহ এখানে থাকা সিন্দুক ও কাঠের আলমারিগুলো নওয়াবদের আমলের নির্দেশন করে সে সময়ে কত মজবুত এবং কত নিরাপত্তা বিশেষ কক্ষটি ছিল। চোর যাতে কোনোভাবেই চুরি না করতে পারে সেজন্য অনেকগুলো ছোট ছোট কক্ষ নাম্বারিং করে এখানে চাবি এবং মূল্যবান অলংকারসমূহ রাখা হতো। কাঠের আলমারিগুলো নওয়াবদের আমলের স্মৃতি নির্দেশন করে, যা এখনো কালের বিবর্তনে হারিয়ে যায়নি, দাঁড়িয়ে আছে সেই আগের মতোই।
এখন আমি আপনাদেরকে দেখাবো প্রাসাদটির সুবিশাল বিস্তৃত ডাইনিং রুম। নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে সংরক্ষিত 1904 সালের ফ্রিজিদ কাপের তোলা আলোকচিত্রে অনুযায়ী কক্ষটি সাজানো হয়েছে। এই কক্ষে প্রদর্শিত চেয়ার, টেবিল, ফ্যান ও লাইট ফিটিং সামগ্রীগুলো মূলানুরূপে তৈরি অথবা সংগৃহীত হয়েছে। এখানে প্রদর্শিত বড় বড় আলমারি, আয়না, কাচ ও চীনামাটির তৈজসপত্রগুলো প্রায় সব আহসান মঞ্জিলে প্রাপ্ত নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন। ভাবা যায় সে সময়ে ঢাকার বুকে কত নান্দনিক এবং ঐশ্বর্য ভরা এক প্রাসাদ আহসান মঞ্জিল। কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে নবাবদের সে সোনালী সময়, কিন্তু রয়ে গেছে তাদের ব্যবহৃত জিনিসপত্র এবং প্রাসাদটি। এই সিঁড়িটি কত সুন্দর, সোজা ছাদে চলে গিয়েছে। কত দৃষ্টিনন্দন বাঁকানো সিঁড়ি। বাড়ির প্রধান সিঁড়িঘর দোতলা থেকে আমি এখন সিঁড়িটির পাশে দাঁড়িয়ে। প্রাসাদের নিচতলা থেকে ওপরের তলায় উঠানামার জন্য তৈরি কাঠের সিঁড়ির উপরাংশে দৃশ্য। 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী সিঁড়িটি সংস্কার করা হয়েছে। সিঁড়ির রেলিং ও ঢালাইয়ের লোহা তৈরি, আঙ্গুর লতাগুচ্ছ নকশা সাবলিত বালুস্টারগুলি মনোরূপে তৈরি। সিঁড়িঘরটি সে সময়ে কত নান্দনিক এবং ঐশ্বর্যপূর্ণ ছিল ভাবা যায়। এখানে ছিল প্রহরী, ছিল নবাবদের খেদমতে অনেক দাস দাসী অথবা কর্মচারীবৃন্দ। লাইব্রেরি কক্ষটি ছিল নবাবদের ব্যক্তিগত প্রাসাদ লাইব্রেরি। 1904 খ্রিস্টাব্দে আলোকচিত্র অনুযায়ী কক্ষটি সাজানো হয়েছে। নবাবদের ব্যবহৃত আইন, বিচার, উপন্যাস ও ক্রিয়া বিষয়ক দুষ্প্রাপ্য গ্রন্থের এক বিশাল সংগ্রহ এখানে রয়েছে, যেখানে তাদের নিয়মে আইন, বিচার এবং নবাবী রাজ্যগুলো চলত। সে সময়ে নবাবদের ব্যক্তিগত প্রাসাদ লাইব্রেরি কত সুন্দর ছিল। কালের বিবর্তনে নবাবরা ঠিকই হারিয়ে গিয়েছেন, কিন্তু তাদের ব্যবহৃত সেই বই, সেই টেবিল এবং সেই সুবিস্তৃত প্রাসাদটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। কত সুন্দর সে সময়ের টেবিল, চেয়ার এবং আসবাবপত্রগুলো। প্রাসাদটির ভিতরে ব্যবহৃত সে সময়ের উন্নত মানের আসবাবপত্র কালের বিবর্তনে যা আজও রয়েছে অক্ষত এবং ব্যবহারযোগ্য। আমি এখন প্রাসাদটির দ্বিতীয় তলার বারান্দা থেকে সোজা বরাবর হেঁটে যাচ্ছি। কি সুবিস্তৃত বারান্দা! সে সময় বুড়িগঙ্গা ছিল আরও বিশাল, আরও তার ছিল যৌবন। সময়ের সাথে তখন বয়ে যেত বাতাস আর ঠান্ডা হাওয়া।
কালের বিবর্তনে নবাবদের জমিদারি প্রথা বিলুপ্ত বা বিলীন হয়ে গেছে ঠিকই, কিন্তু প্রাসাদটি আজও মনে করিয়ে দেয় সে সময়ের কথা। আমি এখন প্রাসাদটির ভিতরের এই গ্যালারিতে দেখাচ্ছি সে সময়ে ব্যবহৃত বিভিন্ন চুক্তিনামা, দলিলপত্র, খাজনা আদায় এবং অঙ্গীকারনামাপত্র, অর্থাৎ দলিল সামগ্রী। সে সময়ে ব্যবহৃত বল্লভ এবং প্রহরীদের হাতের বিভিন্ন অস্ত্র সামগ্রী। এখানে রয়েছে মুসলিম লীগ সহ বিভিন্ন মানুষজনের ছবি। এটাই হচ্ছে যে সে সময়ের ঘোড়ায় চলে নবাবরা যেভাবে যাত্রা করতেন তার একটি অনুরূপ। কত সুন্দর সময়কাল ছিল তখন। ঢাকায় সেই সময়ে ব্যবহৃত সর্বপ্রথম ইঞ্জিন চালিত বাহন, যা তখন ইউরোপ থেকে আনা হয়েছিল। কত সুন্দর সেই সময়ে ব্যবহৃত নবাবদের জাহাজ, যার একটি অবকাঠামো এখানে স্মৃতিচারণ করে তুলে রাখা হয়েছে। এই সিঁড়িঘরটি আমাকে বারবার অভিভূত করে। কি নান্দনিক লাল গালিচায় বিছানো সিঁড়ি। প্রাসাদটির নাচঘর, লাইব্রেরি ঘর, ড্রয়িং রুম, ডাইনিং রুম, লিভিং রুম সব কিছুই আমাকে অভিভূত করলো এবং আমি বিমোহিত। তখনকার দিনেও কত সুন্দর স্থাপনা ছিল এই আহসান মঞ্জিল। ভাবা যায় সময়ের সাথে সাথে চলে গিয়েছে জমিদারের জমিদারত্ব, কিন্তু রয়ে গিয়েছে তাদের সে সময়ের জৌলস এবং রাজকীয় সেই প্রাসাদটি। কি সুন্দর নান্দনিক সুবিস্তৃত বারান্দা এবং পাশেই কাঠের সে সময়ের ঝালানা সমূহ। নবাবদের বেডরুমের পাশ দিয়েই চলে গেছে সুবিশাল একটি কক্ষ, যেখানে ব্যবহৃত তাদের বিভিন্ন মেলামাইন, থালাবাটি এবং অন্যান্য পাত্রদানি। সে সাথে রয়েছে বিভিন্ন ফুলের ফুলদানি এবং প্রপস। কথিত আছে ঢাকায় সর্বপ্রথম আহসান মঞ্জিলই
বৈদ্যুতিক পাখা এবং বিদ্যুৎ চালিত ফ্যান, লাইট ব্যবহৃত হয়েছিল। কত আধুনিক ছিল সে সময় তাদের জীবন। এখানে দেখা যাচ্ছে সে সময়ে ব্যবহৃত লাইট বাল্ব কাচের তৈরি, যা আমার মনে হয় আজও সক্রিয় এবং চলমান। এখানে এই তৈলচিত্রটি থেকে পাওয়া যায় সে সময়ে নবাবরা কীভাবে বিচার সালিশ কার্যক্রম করতেন এবং মানুষজন দাঁড়িয়ে সব শুনতেন। নবাবদের ব্যবহৃত চায়ের দানি এবং পিতলের বিভিন্ন জিনিসপত্রসমূহ, যা দৈনন্দিন সময়ে একসময় ব্যবহৃত হতো। পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই আহসান মঞ্জিলের ড্রয়িং রুম। দোতলায় এই কক্ষটির বৈশিষ্ট্য হচ্ছে এটি মেঝেটি কাঠের পাটাতনে তৈরি এবং ছাদের কাঠের তৈরি কারুকার্য ভোল্টেজ সিলিং। তবে অন্যান্য আসবাবপত্র, ঝাড়বাতি ও লাইট ফিটিংসগুলো ছবির সাথে মিলিয়ে তৈরি করা হয়েছে। আহসান মঞ্জিল শুধু এক প্রাসাদ নয়, এটি এক সময়ের ঢাকার গর্ব, ইতিহাসের জীবন্ত দলিল। আজও বুড়িগঙ্গার হাওয়ায় ভেসে আসে সেই রাজকীয় স্মৃতির মৃদু স্পন্দন। এটাই আহসান মঞ্জিল, ঢাকার গোলাপী প্রাসাদ। আজকের আহসান মঞ্জিল যেন অতীতের রাজকীয় ঐশ্বর্য ও ঢাকার ইতিহাসের এক প্রতীক। এক সময় এখানে ঢাকার রাজনৈতিক ও সামাজিক সিদ্ধান্ত নেওয়া হতো। ব্রিটিশ আমলের বড় বড় ব্যক্তিগণরা এখানে আসতেন প্রাসাদের অতিথি হয়ে। নবাবদের রাজকীয় ভোজ, সঙ্গীত আসর, আলো জলমেলে নাচঘর। আহসান মঞ্জিল ছিল এক আলোকিত সাম্রাজ্য। কিন্তু সময়ের পরিক্রমায় প্রাসাদের জৌলস ম্লান হয়ে যায়। বন্যা, ভূমিকম্প আর অবহেলায় ধীরে ধীরে ধ্বংস হতে থাকে ঐতিহ্যবাহী স্থাপনাটি। বর্তমানে সরকার এগুলো পুনর্নির্মাণ এবং সংস্কার করে 1992 সালে জাদুঘর হিসাবে খুলে দেয়, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। কিভাবে আসবেন? ঢাকার যে কোনো স্থান থেকে সোজা গুলিস্তান থেকে বাস অথবা রিকশায় করে সদরঘাট হয়ে আহসান মঞ্জিলের এখানে চলে আসতে পারবেন। জনপ্রতি টিকিট মূল্য 40 টাকা। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত উন্মুক্ত থাকে। আজও বুড়িগঙ্গা হাওয়ায় ভেসে আসে সেই রাজকীয় স্মৃতি মৃদুর স্পন্দন। আহসান মঞ্জিলের এই সেই গোলাপী প্রাসাদ, যা এখনো দর্শনার্থীদের মুগ্ধ করে। আহসান মঞ্জিলের অতীতের রাজকীয় ঐশ্বর্য ও ঢাকার ইতিহাসের সাক্ষী।